আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। 50 বছর আগে খাল কেটে আলোচনায় এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উদ্দেশ্য ছিল ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে এনে উপরিভাগের পানির ব্যবহারের মাধ্যমে কৃষিতে বিপ্লব। শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচির অর্ধশত বছর পর তারই বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন যশোর। এই প্রকল্পের ফলে 22,000 একর জমি চাষাবাদ উপযোগী হবে। গভীর নলকূপের সেচের পরিবর্তে খালের জলরাশি পৌঁছাবে কৃষকের জমি পর্যন্ত। সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে যশোর ঘুরে এসে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। ছবি তুলেছেন আয়নাল আহমেদ। উলাশী যদুনাথপুর খালের বর্তমান চিত্র। সংস্কারের অভাবে পলি ভরাট হয়ে মৃতপ্রায় খাল। 1976 সালে খালটি খনন করতে যশোর এসেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা হিসেবে তখন আজিজুল হক সেই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। 50 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও আসছেন একই স্থানে একই কর্মসূচিতে। বাবা ও ছেলের এমন কর্মসূচিতে উপস্থিত থাকতে পারার অনুভূতির কথা তুলে ধরেন আজিজুল হক। জিয়া রহমান সাহেব উনি যেগুলোর কাছে আসতেন আমাদেরকে বলতেন যে সমিতির লোকজন নিয়ে ফ্রি সার্ভিস দিতে হবে, অর্থাৎ খাল কাটতে হবে। প্রতিদিন আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে না, তো প্রতি 1 গ্রাম আজকে কালকে 1 গ্রাম কাটবে, তারপরে 1 গ্রামে লোক এসে খাল কাটবে। তখন আর কি লোকজন সব উদ্বুদ্ধ হয়ে চলে আসলো। জলাবদ্ধতা দূরীকরণ এবং অনাবাদী জমিকে চাষের উপযোগী করার জন্য পানি নিষ্কাশনের যে ব্যবস্থা ছিল না, সেই কারণে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন 1976 সালের 1 নভেম্বর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই কার্যক্রমের মাধ্যমে সারা দেশে অনাবাদী জমিগুলো যেমন তার প্রাণ ফিরে পেল, একই সাথে চাষাবাদে নতুন বিপ্লবের সূচনা হলো। সে সময়ে আশপাশের গ্রামগুলো থেকে পালা করে 25 জনের দল স্বেচ্ছায় খাল খননে অংশ নিয়েছিলেন। সময়ের ব্যবধানে অনেকের মৃত্যু হয়েছে, আবার কেউ বা বয়সের ভারে নুব্জ। তবে যারা এখনো শারীরিকভাবে সক্ষম তারা প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায়। খাল কাটা ফসল হতে বুড়ে যাচ্ছিল, ফসল ভালোর জন্য। এখন আবার জায়গা জায়গা চড়াট পড়ে গেছে, ওগুলো কেটে দিলে পানিগুলো নিষ্কাশন হয়ে যাবে ভালোভাবে। জিয়া রহমান আসছিল, আমরা তার সঙ্গে খাল কাটিছি। তারেক জিয়া আসবে, তারেক জিয়ার সঙ্গে আমরা খাল কাটবো। সারসার বড় বিল, মথুরাপুর, কয়া, খলসানি ও উলাশী বিল 22,000 একর জমির জলাবদ্ধতা দূর করে চাষাবাদের উপযোগী করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। বেতনা নদীর সঙ্গে পুনঃসংযোগের ফলে চাষ উপযোগী হবে বিশাল এলাকা। শুষ্ক মৌসুমেও এই খালটি পানি সেচের কাজে আসবে বলে জানান জেলা প্রশাসক। ডেপথ আছে আমরা দেখেছি, কিন্তু যেহেতু পানি থাকে না, আর একটু গভীরতা বাড়ালে পানি থাকবে। সেক্ষেত্রে পানি থাকলে প্রায় 18,000 মানুষের সরাসরি উপকৃত হবে এখানে খাল খনন করতে গেলে, আর ইনডাইরেক্টলি 72,000 মানুষ ওখান থেকে উপকৃত হবেন। এখানে হয়তোবা শুধু সেচ সুবিধাই না, এখানে হয়তোবা আশেপাশে যারা কৃষিকাজ করছে তার সাথে সাথে আমরা হাঁস পালনের চিন্তাও করছি। শুধু চাষাবাদ নয়, এই প্রকল্পের মাধ্যমে গ্রামগুলোতে সবুজায়নের পাশাপাশি কৃষি বিপ্লবের আশাবাদ জেলা প্রশাসকের। 5টি বিলের কারণে প্রায় 22,000 হেক্টর জমি কোনোভাবে আবাদের উপযোগী করা যাচ্ছিল না। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসৃত নীতি ধরেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সেই খাল খননের উদ্যোগ নিয়েছেন, যার ফলে সেই 22,000 হেক্টর যে পানিগুলো রয়েছে সেগুলো খাল খননের মাধ্যমে এখানে কৃত্রিম রিজার্ভার তৈরি করে সেগুলো আবাদের উপযোগী করা যাবে। একই সাথে গ্রীষ্মকালে এখান থেকে পানি সেচ করে আবার আবাদের উপযোগী করা যাবে সেই বিলগুলোকে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, শার্শা, যশোর। সিটি কলেজ ক্যাম্পাসের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিজ, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং দুই সংগঠনের কোনো কর্মসূচি আছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ মিলি, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এলাকায় পরিস্থিতি থমথমে বলা যায়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা চতুর্দিকে আছে। তবে সিটি কলেজ কর্তৃপক্ষ আজও পরীক্ষা এবং তাদের ক্লাস স্থগিত করেছে এবং সে কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব
পরীক্ষা আছে এবং সেগুলো এগুলো নিয়মিত হচ্ছে। তবে এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই কারণে শিক্ষার্থী এবং দুই দলের যেই ছাত্র সংগঠনের উপস্থিতি আমরা লক্ষ্য করছি না। তারা তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন তারা যে কোনো ভাবে তাদের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজ করছেন। আপনি জানেন যে গতকাল যেই 15 জন আহত হয়েছে এর মধ্যে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে সেখানে আশরাফ হোসেন আহত হয়ে তার পায়ের গোড়ালিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশরাফ নামে আরেকজন ছাত্র দলের কর্মী সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। আপনি জানেন যে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ প্রায় কয়েক দশক ধরে এখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল। গত 5 আগস্ট সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর এখানে বিভিন্ন সংগঠন তাদের প্রচারণা শুরু করে। এর মধ্যে কয়েক দফা ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং গতকাল যে সংঘর্ষ হয়েছে সেখানে প্রায় 15 জন শিক্ষার্থী আহত হয়েছে। এই ছিল মিলিয়ে এখানকার সর্বশেষ। জানছিলাম সংঘর্ষের পরবর্তী পরিস্থিতির খবর। সরবরাহ বাড়ার পরও জ্বালানি তেলের হাহাকার যেন থামছে না। রাজধানী সহ সারা দেশ পেট্রোল পাম্পগুলোতে সেই আগের দীর্ঘ লাইন। যানবাহন চালকদের ভোগান্তির যেন অন্ত নেই। এরপরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। রাজধানীর পরিবাগের ফিলিং স্টেশনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, আমরা দেখলাম গত কয়েকদিন আগে সরকার জ্বালানি তেলের দাম যেমন বাড়িয়েছে তেমনি পাম্পগুলোতে তেলের সরবরাহ বেড়েছে। তারপরও কেন সে আগের চিত্র? পাম্প মালিকরা কি বলছেন? মনে করা হয়েছিল জ্বালানি তেলের দাম বাড়লে ফিলিং স্টেশনের সামনে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কমে আসবে। তবে বাস্তবতা ভিন্ন। আজও আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশনের সামনে ঘুরে এসেছি, দেখলাম সেখানে দেখা গেছে ওই আগের মতোই দীর্ঘ সারি। এবং আমি এখন যে পরিবাগের যে ফিলিং স্টেশনের সামনে রয়েছি সেখানে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে এবং এই তেল নেওয়ার জন্য মধ্যরাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়েছেন। আর ভোগান্তি তো আছেই, যেহেতু অনেক দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে, সেটি একটি বিড়ম্বনা। আর এই ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলের চালকরা যারা তেল নিচ্ছেন তাদের ফুয়েল পাস থাকতে হচ্ছে, ফুয়েল পাস ছাড়া দেয়া হচ্ছে না। এর জন্য কিছুটা দেরি হচ্ছে, কেননা ফুয়েল পাসটি চেক করছে, রেজিস্ট্রেশন করা মানে এর আগে কতটুকু তেল নিয়েছে, যেহেতু ফুয়েল পাসটাই শো করেই তেলটি নেওয়া হচ্ছে, এই জন্য কিছুটা সময় লাগছে। এবং অনেকে যেহেতু ফুয়েল পাস করেনি, কয়েকজনকে আমি দেখলাম যে তারাও এখানে এসেছিলেন তেল নিতে, যেহেতু তার রেজিস্ট্রেশন করা নেই এই জন্য সে নিতে পারেনি, এই জন্য অনেকে অপেক্ষায় রয়েছেন। তবে এই মানে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আগের যে চাপটি ছিল সেটা কিছুটা কম, একদম যে কমে গেছে বিষয়টা এমন নয়। এবং মানুষের মাঝে যে সচেতনতা তৈরির যে প্রবণতা সেটি কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে এমনও দেখা গেছে যে আজকে তেল নিয়েছেন এবং দেখা যাচ্ছে যে পরে আবার সন্ধ্যা বা রাতে এসে আবার তেল নেওয়ার চেষ্টা করেছিলেন, যেহেতু ফুয়েল পাশে সেটি শো করে এই জন্য অনেকেই ধরা পড়েছেন বলেও আমাকে এখান থেকে জানিয়েছে। তবে তারা এখানকার যারা এসেছেন গ্রাহকরা অনুরোধ জানিয়েছেন সরকারকে সব ফিলিং স্টেশনে যাতে স্বাভাবিক অর্থাৎ যে পরিমাণ তেল দেওয়া হয় সেটি যাতে দেওয়া থাকে। কেননা বলা হচ্ছে কয়েকটি ফিলিং স্টেশনেই আসলে স্বাভাবিকভাবে তেল দেওয়া হচ্ছে, অনেকটাতে এখনও দেওয়া হচ্ছে না, এই জন্য যে চাপটি পড়ছে তারা অনুরোধ জানিয়েছেন সরকার যাতে এই বিষয়টি একটু নজরের মধ্যে রাখে। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম জ্বালানি সংকটের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বড় চমক হিসেবে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পেস আক্রমণের নতুন মুখ সাকলাইন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন 28 বছর বয়সী এই অলরাউন্ডার। সাকলাইনের পাশাপাশি দলে এসেছেন রিপন মণ্ডল। এশিয়ান গেমসে 3টি টি-20 খেলার অভিজ্ঞতা থাকলেও মূল জাতীয় দলে এই প্রথম ডাক পেলেন 23 বছর বয়সী এই ডানহাতি পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। দলে ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে থাকছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মণ্ডল এবং আব্দুল গফফার সাকলাইন। রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গফফার সাকলাইন আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি,
তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন, সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া। আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডারের যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।